ঠিক তখনই সেই দুরাত্মা সুযোগ বুঝে উঠে বসল, নিজের কোমর থেকে তীক্ষ্ণ ধার ছুরি বার করল। তারপর অতুলনীয় স্ত্রী রত্নাবতীর গলার নলি কেটে সমস্ত গয়না নিয়ে পালালো। গপ্প মিলে ঠেক, কিছু ভয়, কিছু রহস্য, কিছু হাসি, কিছু প্রেম, এই ঠেকে সবই আছে। গপ্প মিলে ঠেকের আজকের গপ্প ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গপ্প অবলম্বনে বেতাল দ্বিতীয় ভাগ। Any digital copy of this content leading to piracy is a crime. এই গল্পের যে কোনো রকম পাইরেসির বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়া হবে। পাইরেসি দণ্ডনীয় অপরাধ। অনুগ্রহ করে পাইরেসি করবেন না, পাইরেসি সাপোর্ট করবেন না। তাহলে শুরু করা যাক। মহারাজ বিক্রমাদিত্য গাছে ঝুলে থাকা বেতালকে বলল, বেতাল, তোমাকে শান্তশীল সন্ন্যাসীর কাছে নিয়ে যেতে হবে, নেমে এসো। মহারাজ বিক্রমাদিত্য, আমার শর্ত তো তুমি জানো। আমি তোমাকে একটা কাহিনী শোনাবো। কাহিনী শেষে একটা প্রশ্ন করব। যদি তুমি সেই প্রশ্নের সঠিক উত্তর দাও, তাহলে আমি ফিরে এসে এই গাছে ঝুলবো। আর যদি জেনেও সঠিক উত্তর না দাও, তাহলে তক্ষুনি বুক চিরে তোমার মৃত্যু হবে। বেতাল কাহিনী শুরু করলো। শোনো মহারাজ, ভোগবতী নগরে অনঙ্গ সেন নামে এক খুব বিখ্যাত রাজা ছিলেন। রাজার কাছে চূড়ামণি নামের সর্বগুণের অধিকারী এক টিয়া মানে সুখ পাখি ছিল। সে সব সময় রাজার সঙ্গে থাকত। একদিন রাজা কথায় কথায় চূড়ামণিকে জিজ্ঞেস করলেন, চূড়ামণি, তুমি কি কি জানো? টিয়া মানে সুখ পাখি মহারাজকে বলল, আমি ভূত, ভবিষ্যৎ, বর্তমান সময় চক্রের সমস্ত ঘটনা জানি। রাজা অনঙ্গ সেন বললেন, যদি তুমি ত্রিকালজ্ঞ হও, বলো কোথায়, কোন জায়গায় আমার উপযুক্ত পাত্রী আছে? মহারাজ, মগধ দেশের অধিপতি রাজা বীরসেনের এক মেয়ে আছে, নাম চন্দ্রাবতী। সে পরমা সুন্দরী, খুবই গুণবতী। তার সঙ্গেই মহারাজের বিয়ে হবে। সুখ পাখি চূড়ামণি আদৌ ভবিষ্যৎ বলতে পারে কিনা সেটা পরীক্ষা করার জন্য রাজা অনঙ্গ সেন চন্দ্রকান্ত নামের অতি বিখ্যাত জ্যোতিষীকে ডেকে জিজ্ঞেস করলেন, জ্যোতিষাচার্য চন্দ্রকান্ত, আপনি আপনার গণনা করে সঠিক নির্ধারণ করে বলুন তো, কোন নারীর সঙ্গে আমার বিয়ে হবে? জ্যোতিষাচার্য চন্দ্রকান্ত গ্রহ নক্ষত্রের প্রভাব বিচার করে জানালেন যে চন্দ্রাবতী নামে এক খুবই সুন্দরী নারী আছে। গণনা করে দেখা যাচ্ছে তারই সঙ্গে রাজার বিয়ে হবে। এই কথা শুনে রাজা অনঙ্গ সেন সুখ পাখি চূড়ামণির উপর খুবই সন্তুষ্ট হলেন। পরে একজন সুবক্তা, চালাক, বুদ্ধিমান, কর্মদক্ষ ব্রাহ্মণকে ডেকে নানান উপদেশ দিয়ে সম্বন্ধ স্থির করার জন্য মগধ রাজের কাছে পাঠালেন। ওদিকে মগধ রাজকন্যা চন্দ্রাবতীর কাছেও মদন মঞ্জরী নামে এক শারিকা মানে শালিক পাখি থাকত। সেও ভূত ভবিষ্যৎ বলে দিতে পারত। চন্দ্রাবতী একদিন মদন মঞ্জরীকে ডেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মদন মঞ্জরী, যদি তুমি ভূত ভবিষ্যৎ বর্তমান সবকিছুই বলতে পারো, আমার যোগ্য বর কোথায় আছেন বলো তো দেখি।
শালিক মদন মঞ্জরি বলল, রাজকুমারী, আমি দেখছি ভগবতী নগরের রাজা অনঙ্গ সেন তোমার স্বামী হবেন। অনঙ্গ সেন ও চন্দ্রাবতী দুজনের মধ্যেই প্রেম সঞ্চার হলো এবং মিলনের অভাবে দুজনেরই হৃদয়েই ধীরে ধীরে কামনার পূর্ব রাগ উদয় হতে লাগলো। কিছুদিন পরে অনঙ্গ সেন রাজকন্যাকে বিবাহ করতে চান এই প্রস্তাব দিয়ে এক ব্রাহ্মণকে মগধ রাজের কাছে পাঠালেন। মগধ রাজ তখনই রাজি হলেন এবং বাগদানের জিনিসপত্র সঙ্গে দিয়ে এক ব্রাহ্মণকে ওই ব্রাহ্মণের সঙ্গে পাঠালেন। বাগদানের জিনিসপত্র নিয়ে ব্রাহ্মণরা অনঙ্গ সেনের কাছে উপস্থিত হয়ে বিস্তারে সমস্ত জানালেন। অনঙ্গ সেন খুশির সাগরে ভাসলেন। সাধু, সাধু, এই কে আছো? রাজ জ্যোতিষীকে খবর পাঠাও, বিবাহের দিন স্থির করতে হবে। অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বিয়ের দিন ঠিক করে অনঙ্গ সেন মগধ রাজ্যের পাঠানো ব্রাহ্মণকে দিয়ে তার কাছে খবর পাঠালেন। এরপর নির্ধারিত দিনে যথা সময়ে মগধ রাজের বাসস্থানে উপস্থিত হয়ে অনঙ্গ সেন চন্দ্রাবতীর পানি গ্রহণ করলেন। তারপর নববিবাহিতা স্ত্রীকে নিয়ে নিজের রাজধানীতে ফিরে এসে খুব সুখে সময় কাটাতে লাগলেন। চন্দ্রাবতী শ্বশুর বাড়ি আসার সময় মদন মঞ্জরি শালিককে সঙ্গে করে এনেছিলেন। তিনি তাকে সব সময় নিজের কাছে রাখতেন। এদিকে রাজাও এক মুহূর্তের জন্য চূড়ামণিকে চোখের আড়াল করতেন না। একদিন রাজা ও রানী অন্দর মহলে এক আসনে বসে আছেন। খাঁচায় টিয়া, শালিক মানে সুখ ও শাড়ি তাদের সামনে রয়েছে। এমন সময় রাজা রানীকে জিজ্ঞাসা করলেন, দেখো চন্দ্রাবতী, একা থাকলে খুব কষ্টে সময় কাটে। তাই আমার ইচ্ছে, আমার সুখ পাখির সঙ্গে তোমার শাড়ির বিয়ে দিয়ে দুজনকে এক খাঁচায় রাখি, তাহলে ওরা আনন্দে সময় কাটাতে পারবে। বেশ তো, এ তো উত্তম প্রস্তাব। সুখ ও শাড়ির বিয়ে হয়ে গেল। রাজা তাদের এক খাঁচায় রেখে দিলেন। একদিন রাজা নির্জনে রানীর সঙ্গে রসিকতায় সময় কাটাচ্ছেন। চন্দ্রা, এ তোমার কি ছলনা বলো তো? তুমি কি আমাকে ভালোবাসো না? বাসি তো, ছলনা তো প্রেমেরই একটা রূপ, তাই না? রাজা ও রানীর এই প্রেম দেখে সুখ শাড়িকে বলল, দেখো, এই অন্তঃসারহীন সংসারে ভোগই হলো শ্রেষ্ঠ বস্তু। যে ব্যক্তি এই জগতে ভোগ সুখ থেকে বিমুখ থাকে তার জন্ম বৃথা। এই ভোগ সুখে তোমার এত নিরুৎসাহ কেন? শাড়ি বলল, পুরুষ জাতি অতি প্রতারক, অসৎ, স্বার্থপর ও স্ত্রী হত্যাকারী। এজন্য পুরুষের সঙ্গে একসঙ্গে থাকার আমার রুচি হয় না। নারী জাতীয় খুবই অস্থির, মিথ্যেবাদী ও পুরুষ হত্যাকারী। চুপ করো, আমাদের সঙ্গে পাল্লা দিয়ে তোমরা পারবে না। আমরা মিথ্যেবাদী না, না, তোমাদের সাথে পাল্লা। দুজনেই এমন ঝগড়া শুরু করেছে দেখে রাজা জিজ্ঞাসা করলেন, সুখসারি, তোমরা অকারণে ঝগড়া করছো কেন? মহারাজ, পুরুষ বড়ই অসাধু। এই জন্য পুরুষ জাতির উপর আমার শ্রদ্ধা আর ভালোবাসা নেই। আমি পুরুষের ব্যবহার আর চরিত্র সম্পর্কে একটা গল্প বলি, শুনুন। মদন মঞ্জরি তার গল্প বলতে শুরু করলো। সে গল্প খানিক এরকম। ইলাপুরে মহাধন নামে খুব প্রতিপত্তিশালী এক বণিক ছিলেন। বহুকাল হয়ে গেল, তবুও তার ছেলে হলো না। এই জন্য তিনি সব সময় মনোকষ্টে দিন কাটান।
কিছুদিন পর ঈশ্বরের কৃপায় তার স্ত্রী এক ছেলের জন্ম দেন। বণিক বেশি বয়সে ছেলের মুখ দেখে নিজেকে ধন্য মনে করলেন এবং ছেলের নাম নয়নানন্দ রেখে খুব যত্নে তাকে লালন পালন করতে লাগলেন। ছেলে 5 বছরের হলে তিনি তাকে লেখাপড়ার জন্য উপযুক্ত শিক্ষকের হাতে তুলে দিলেন। কিন্তু স্বভাবের দোষে সে কেবল দুষ্ট দুশ্চরিত্র ছেলেদের সঙ্গে বাজে খেলায় আসক্ত হয়ে অনবরত সময় কাটায়, একটুও পড়াশোনায় মন দেয় না। ওসব শিক্ষা, শাস্ত্র, নীতিজ্ঞান ওসবে কি হবে? তার চেয়ে বাজি ধরা যাক, জুয়া খেলা যাক। হ্যাঁ, কি বলো? ধীরে ধীরে যত বয়স বাড়তে লাগলো, নয়নানন্দের সমস্ত কুপ্রবৃত্তি ক্রমে ক্রমে আরো বাড়তে লাগলো। কিছুকাল পরে বণিক মারা গেলেন। নয়নানন্দ সমস্ত পৈতৃক অর্থের অধিকারী হয়ে জুয়া খেলা, মদ্যপান ইত্যাদি বিলাসিতায় আসক্ত হলো। এই, কি আছিস? আরো মদ নিয়ে আয়, আমি আজ সব কিছু বাজি রাখবো। আমি বণিকের ছেলে, আমার অর্থের কোনো অভাব হবে না রে। এই, নিয়ে আয়। অর্থের অভাব কিন্তু হলো। কিছু বছরের মধ্যে সমস্ত সম্পত্তি নষ্ট করে নয়নানন্দ খুব দুর্দশার মধ্যে পড়ল। পরে সে ইলাপুর ছেড়ে নানান জায়গায় ঘুরে শেষে চন্দ্রপুর নিবাসী হেমগুপ্ত শেঠের কাছে উপস্থিত হয়ে নিজের পরিচয় দিল। আগে আমার নাম নয়নানন্দ। আমি ইলাপুরের বণিক মহাধনের পুত্র। বাবা মারা গেছেন, তার মুখে আপনার অনেক কথা শুনেছি। হেমগুপ্ত নয়নানন্দের পরিচয় শুনে বললেন, তুমি মহাধনের পুত্র? বেশ বেশ বেশ, তোমার পিতা আমার খুব কাছের মানুষ ছিলেন। মহাধন নেই শুনে বড়ই দুঃখ পেলাম। তা নয়ন, বলো তোমার এখানে আসার কারণ কি? নয়নানন্দ মিথ্যে বানিয়ে বানিয়ে বলল, আমি কিছু জাহাজ নিয়ে সিংহল দ্বীপে ব্যবসা করতে যাচ্ছিলাম। ভাগ্যের পরিহাসে হঠাৎ প্রবল ঝড় উঠতেই সমস্ত জাহাজ জলে ডুবল। আমি ভাগ্যের জোরে বহু কষ্টে প্রাণ বাঁচিয়েছি। আপনার সঙ্গে দেখা করব এমন আশা ছিল না। আমার সাথে যারা ছিল, কে যে কোন দিকে গেল, বেঁচে আছে না মরেছে, কিছুই খুঁজতে পারিনি। জিনিসপত্রের সব কিছু জলে ডুবেছে। এই অবস্থায় দেশে ঢুকতে খুব লজ্জা হচ্ছে। কি করি, কোথায় যাই, কোনো উপায় খুঁজে পাচ্ছি না। শেষমেশ আপনার কাছে পৌঁছেছি। তুমি বসো, আমি আমার স্ত্রীকে খবর দিয়ে আসি। হেমগুপ্ত শেঠ ভেতরে গিয়ে স্ত্রীকে বললেন, দেখো গিন্নি, কতদিন ধরে আমাদের মেয়ে রত্নাবতীর জন্য নানা জায়গায় পাত্রের খোঁজ করছি, কোথাও পছন্দ হচ্ছে না। এক বণিকের ছেলে এসেছে, ওর বাবার সঙ্গে আবার খুবই হৃদ্যতা ছিল। একে বোধ করি ভগবান দয়া করেই ঘরে পাঠিয়ে দিলেন। এত ভালো বংশের ছেলে, অর্থ টাকা পয়সার সঙ্গে সঙ্গে পিতার অতুলনীয় গুণের উত্তরাধিকারীও হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এখন যদি তোমার মত হয় তাহলে তাড়াতাড়ি দিন স্থির করে এর সঙ্গে রত্নাবতীর বিয়ে দেওয়ার ব্যবস্থা করি। হেমগুপ্তের স্ত্রী সব শুনে খুবই সন্তুষ্ট হয়ে বললেন, ভগবানের ইচ্ছে না হলে এমন ঘটনা ঘটে না গো। আর দেরি করার দরকার নেই, দিন ঠিক করে তুমি বরং দ্রুত শুভ কাজ সেরে ফেলো। হেমগুপ্ত তার স্ত্রীর মনের কথা বুঝে নয়নানন্দের কাছে গিয়ে নিজের বাসনার কথা জানালেন। আগে এ তো অত্যন্ত আনন্দের কথা, আমার কোনো আপত্তি নেই। শুভ দিন শুভ লগ্ন ঠিক করে মহা ধুমধামের সঙ্গে হেমগুপ্তের কন্যার সঙ্গে নয়নানন্দের বিয়ে হলো।
বর ও বউ খুব আমোদে দিন কাটাতে থাকলেন। কিছুদিন পরে নয়নানন্দর মনে আবার এক খারাপ প্রবৃত্তি জেগে উঠল। সে স্ত্রী রত্নাবতীকে বলল, দেখো, অনেকদিন হলো আমি নিজের দেশে যাইনি। এছাড়া অনেক বন্ধুদেরও কোনো খবর পাইনি। তাতে মনের মধ্যে কি চিন্তা হচ্ছে বলতে পারবো না। তাই তোমার বাবা মার মত হলে আমায় বিদায় দাও, আর যদি ইচ্ছে হয় তুমিও সঙ্গে চলো। পতিব্রতা রত্নাবতী মায়ের কাছে গিয়ে স্বামীর ইচ্ছের কথা বলল। হেমগুপ্তের স্ত্রী স্বামীর কাছে গিয়ে বললেন, ওগো শুনছো, তোমার জামাই বাড়ি ফিরতে চাইছে। তার জন্য ভাবনার কি আছে, বিদায়ের ব্যবস্থা করছি। তুমি কি জানো না, জন জামাই ভাগনা এই তিন কখনোই আপন হয় না, আর তাদের উপরে জোর করাও চলে না। জামাই যাতে সন্তুষ্ট থাকেন সেটা দেখাই সব দিক থেকে আমার কর্তব্য। তাকে বলো ভালো দিন দেখে বিদায়ের ব্যবস্থা করছি। এরপর হেমগুপ্ত শেঠ নিজের মেয়েকে হাসি মুখে জিজ্ঞাসা করলেন, মা রত্না, তোমার কি ইচ্ছে? শ্বশুর বাড়িতে যাবে নাকি বাপের বাড়িতেই থাকবে? রত্নাবতী কিছুক্ষণ লজ্জায় মুখ নামিয়ে চুপচাপ থাকলো। এরপর কাজের অছিলায় সেখান থেকে বেরিয়ে গিয়ে স্বামীর কাছে বলল, দেখো, বাবা মা রাজি হয়েছেন, বললেন তুমি যাতে সন্তুষ্ট হও তাই করবেন। তাই তোমায় অনুরোধ করছি, কোনো কারণে আমায় ছেড়ে যেও না। আমি তোমায় না দেখে বাঁচব না। হেমগুপ্ত জামাইকে নানাবিধ জিনিসপত্র ও প্রচুর টাকা পয়সা সমেত মহা আদরে বিদায় করলেন, আর মেয়েকেও মহামূল্যবান গয়নাগাটিতে ভরিয়ে তার সঙ্গে পাঠালেন। নয়নানন্দ খুবই খুশি হয়ে শাশুড়ি শ্বশুরকে প্রণাম করে স্ত্রীর সঙ্গে বেরিয়ে পড়ল। পথে এলো এক ঘন জঙ্গল। নয়নানন্দ সেই ঘন জঙ্গলে পৌঁছে রত্নাবতীকে বলল, দেখো, এই বনে ভয়ঙ্কর সব দস্যুরা আছে। পালকিতে যাওয়া একেবারেই উচিত হবে না। তার উপর তোমার গায়ে এত গয়না রয়েছে। কি হবে তাহলে? এক কাজ করো, গয়নাগুলো খুলে আমার হাতে দাও, আমি জামা দিয়ে ঢেকে রাখি। নগরের কাছাকাছি পৌঁছে আবার পরে নিও। আর এই বাহকেরাও পালকি নিয়ে এই জায়গা থেকে ফিরে যাক। কেবল আমরা দুজন গরিবের বেশে যাই, হ্যাঁ? তাহলে নিরুপদ্রবে যেতে পারবো। রত্নাবতী তক্ষুনি গা থেকে সমস্ত গয়না খুলে স্বামীর হাতে তুলে দিল। দাস দাসী ও বাহকদের বিদায় করে দিয়ে একাই সেই প্রতারকের সঙ্গে চলল রত্নাবতী। নয়নানন্দ এইভাবে দামি গয়না হাতিয়ে নিয়ে ধীরে ধীরে বনের ঘন অংশে ঢুকল। তারপর স্ত্রী রত্নাবতীকে অন্ধকার গহ্বরে ফেলে পালিয়ে দেশে পৌঁছে গেল। রত্নাবতী পড়ে রইল একা। স্বামী, স্বামী, বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও স্বামী, বাঁচাও, কেউ আছো? শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গপ্প অবলম্বনে বেতাল দ্বিতীয় ভাগ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক।
ভাগ্যযোগে এক পথিক সেখানে উপস্থিত হয়ে নিবিড় বনে অস্বাভাবিক কান্না শুনে খুবই বিস্মিত হলো। কি যেন কাঁদছে? কে কাঁদে? তারপর পথিক সেই শব্দ অনুসরণ করে গিয়ে গহ্বরের কাছে এসে রত্নাবতীকে সেই গহ্বর থেকে উদ্ধার করে তার বাবা হেমগুপ্তের কাছে পৌঁছে দিল। রত্নাবতী বাবা মায়ের খুবই আদরের ছিল। তারা তার এমন অস্বাভাবিক দুরবস্থা দেখে খুবই বিস্মিত ও অত্যন্ত শোকাতুর হয়ে পড়লেন। হেমগুপ্ত জিজ্ঞেস করলেন, হে কি মা রত্না, তোমার এমন দুর্দশা কি করে হলো? রত্নাবতী স্বামী নিন্দে খুবই গর্হিত কাজ ভেবে আসল ঘটনা লুকিয়ে রেখে বলল, কি বলবো পিতা, ঘন জঙ্গলে চারদিক দিয়ে অস্ত্রধারী লোকেরা এসে জোর করে আমার গা থেকে সমস্ত গয়না খুলে নিল, সঙ্গে যা অর্থ সম্পত্তি ছিল সেসবও কেড়ে নিল। এরপর আমায় এক অন্ধকার গর্তে ঠেলে ফেলে দিয়ে তোমাদের জামাইয়ের পিঠে খুব নিষ্ঠুরভাবে লাঠির আঘাত করতে করতে বলতে লাগলো, আর কোথায় কি লুকিয়ে রেখেছিস, বের করে দে। তখন তিনি খুব কাতরভাবে বললেন, আমাদের কাছে যা ছিল সব তোমাদের হাতে গেছে, আর কিচ্ছু নেই। তোমাদের মারে প্রাণ যায় যায় হচ্ছে, পায়ে ধরছি, হাত জোর করে ভিক্ষে করছি, আমায় ছেড়ে দাও। কিন্তু নির্দয় দস্যুরা তোমাদের জামাইকে ছাড়লো না, দড়ি দিয়ে বেঁধে নিয়ে গেল। তারপর ছেড়ে দিল না মেরে ফেললো, কিছুই জানতে পারিনি। না মা, তুমি চিন্তিত হও না। আমার মন বলছে তোমার স্বামী জীবিত আছেন। চোরেরা টাকার পিশাচ, টাকা হাতে পেলে অকারণে প্রাণহানি করে না। এমন অনেক আশ্বাস ও সান্ত্বনা দিয়ে তার বাবা আবারও এক প্রস্থ গয়না গড়িয়ে দিলেন। এদিকে নয়নানন্দ নিজের বাড়িতে পৌঁছে গয়নাগাটি বেচে টাকা নিয়ে দিন রাত জুয়া খেলে মদ খেয়ে সময় কাটাতে লাগলেন এবং কিছু দিনের মধ্যেই আবারও সর্বশান্ত হয়ে ও খাওয়া পড়াহীন হয়ে মনে মনে ভাবলেন, আমি যে ছলনা করে চলে এসেছি এ কথা শ্বশুর বাড়িতে মনে হয় না প্রকাশ পেয়েছে। যাই, আবার শ্বশুর বাড়ি যাই, কয়েকদিন থেকে সুযোগ পেলেই কিছু হাতিয়ে পালিয়ে আসব। মনে মনে এই কু অভিসন্ধি করে নয়নানন্দ শ্বশুর বাড়িতে গেলেন এবং সেখানে ঢুকেই প্রথমেই রত্নাবতীর মুখোমুখি হলেন। স্বামী অন্তঃপ্রাণ রত্নাবতী স্বামীকে আসতে দেখে মনে মনে চিন্তা করলেন, স্বামী অতি দুরাচারী হলেও নারীর পরম গুরু। তাকে সন্তুষ্ট রাখতে পারলেই নারীর ইহলোক পরলোক কৃতার্থ হয়। আর যে নারী কুবুদ্ধির বশবর্তী হয়ে স্বামীর কোনো সময়ের খারাপ ব্যবহারকে অপরাধ ভেবে তার প্রতি কোনো রকমের অশ্রদ্ধা বা অনাদর দেখায়, সে ইহলোক পরলোক সমস্ত সুখী জলাঞ্জলি দেয়। আর নয়নানন্দ কেবল ভুল করেই অমন ব্যবহার করেছিলেন, এতে কোনো সন্দেহ নেই। রত্নাবতী নয়নানন্দকে দেখে বললেন, স্বামী, তুমি মনে কোনো ভয় করো না। আমি বাবা মায়ের কাছে বলেছি চোরেরা গয়না নিয়ে আমায় গর্তে ফেলে তোমায় বেঁধে নিয়ে গেছে, তাই আগের কথা মনে করে ভয় পাওয়ার প্রয়োজন নেই। আমার মা বাবা তোমার জন্য খুবই চিন্তায় আছেন, তোমায় দেখলে যার পর নাই খুশি হবেন। আর তোমার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই, এখানেই থাকো। হ্যাঁ, আমি সারা জীবন তোমার পদসেবা করব। আমি বাবা মায়ের কাছে ঠিক যেমন বলেছি, তোমায় জিজ্ঞাসা করলে তুমিও তেমনই বলবে, কেমন? এমনই উপদেশ দিয়ে রত্নাবতী চলে গেলেন। আর ধূর্ত নয়নানন্দ তক্ষুনি শ্বশুরের কাছে গিয়ে প্রণাম করলেন।
হেমগুপ্ত তাকে জড়িয়ে ধরে আশীর্বাদ করে জলে ভেজা চোখে জামাইকে সমস্তটা জিজ্ঞেস করতে লাগলেন। নয়নানন্দ নিজের বউয়ের কথা মতো সমস্ত বর্ণনা করে শেষে বলল, যে বিপদে পড়েছিলাম তাতে প্রাণ বাঁচানোর কোনো সম্ভাবনা ছিল না। কেবল ঈশ্বরের কৃপায় আর আপনাদের স্নেহ আশীর্বাদে এই যাত্রায় কমের মধ্যেই পরিত্রাণ পেয়েছি। যন্ত্রণার সীমা ছিল না। বাবা, বেশি আর কি বলবো, শত্রুও যেন কখনো এমন বিপদে না পড়ে। সবিস্তারে সব শুনে ও তার ভাব দেখে হেমগুপ্তের হৃদয় কেঁপে উঠল। রাত হল। স্বামী ভক্ত সরল রত্নাবতী নয়নানন্দের আগের নৃশংস আচরণ ভুলে তার সঙ্গে সহবাস সুখ ভোগের ইচ্ছায় মনির আনন্দে সারা গায়ে সব গয়না পরে শোবার ঘরে ঢুকলেন। স্বামী, আমাকে কেমন লাগছে দেখতে? এদিকে এসো, এসো না। নয়নানন্দ কিছুক্ষণ মিথ্যে হাসি ঠাট্টার পর রত্নাবতীকে বলল, আজ বড় ঘুম পাচ্ছে, এতটা পথ এসেছি তো। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আজ তো তুমি পথশ্রান্ত, আর বেশিক্ষণ জেগে থাকার দরকার নেই। তুমি বরং শুয়ে পড়ো, আমি পদসেবা করি। তুমিও শুয়ে পড়ো, পদসেবা করার দরকার নেই। এরপর দুজনেই শুয়ে পড়লে ধূর্ত নয়নানন্দ সঙ্গে সঙ্গে ঘুমের ভান করে নাক ডাকতে শুরু করল। রত্নাবতীও স্বামী ঘুমিয়েছে দেখে নিজেও ঘুমে অচেতন হল। ঠিক তখনই সেই দুরাত্মা সুযোগ বুঝে উঠে বসল। নিজের কোমর থেকে তীক্ষ্ণ ধার ছুরি বার করল। তারপর অতুলনীয় স্ত্রী রত্নাবতীর গলার নলি কেটে সমস্ত গয়না নিয়ে পালালো। মদন মঞ্জরির গল্প শেষ হলো। সে অনঙ্গ সেনকে বলল, মহারাজ, যা বললাম সমস্ত নিজের চোখে দেখেছি। সেই থেকে আমার পুরুষ জাতির উপর খুব অশ্রদ্ধা ও অবিশ্বাস জন্মেছে। প্রতিজ্ঞা করেছি পুরুষের সঙ্গে কথা বলবো না এবং যথাসাধ্য পুরুষ সংসর্গ ত্যাগ করায় যত্ন নেব। পুরুষেরা খুবই চালাক, অতি নৃশংস, খুবই স্বার্থপর। মহারাজ, এর বেশি আর কি বলবো। পুরুষের সঙ্গে থাকা সাপের ঘরে থাকার চেয়েও ভয়ানক। এইসব কারণেই আমার আর পুরুষের মুখ দেখতেই ইচ্ছে করে না। ওহে টিয়াচুরামণি, তুমি স্ত্রী জাতির উপর কি জন্য এত বিরক্ত? এবার তার বিস্তারিত বর্ণনা দাও। মহারাজ, শুনুন তবে। চূড়ামণি যে কাহিনী শোনালো তা খানিকটা এরকম। কাঞ্চনপুর নগরে সাগর দত্ত নামে এক শেঠ ছিলেন। তার শ্রীদত্ত নামে সুদর্শন, ভদ্র, শান্ত স্বভাবের এক ছেলে ছিল। অনঙ্গপুর নিবাসী সোম দত্ত শেঠের মেয়ে জয়শ্রীর সঙ্গে তার বিবাহ হয়। কিছুদিন পর শ্রীদত্ত বাণিজ্যের কাজে অন্য দেশে গেলে জয়শ্রী নিজের বাপের বাড়িতে থাকতে লাগলো। ওদিকে শ্রীদত্ত ফিরল না।
একদিন জয়শ্রী নিজের প্রিয় বান্ধবীর কাছে বলল, দেখো সখী, আমার যৌবন বৃথা হলো। আজ অবধি সংসারের সুখ কিছুই জানতে পারলাম না। এরকম একাকী সময় কাটানো কঠিন হয়ে উঠছে। তুমি কোনো উপায় বার করো। সব শুনে সখী তাকে ধৈর্য ধরতে বলল। জয়শ্রী মনের মতো উত্তর না পেয়ে বিরক্ত হয়ে জানালা দিয়ে রাজপথ দেখতে লাগল। অদৃষ্ট যোগে সেই সময় এক অপরূপ সুন্দর যুবা পুরুষ অতি সুন্দর বেশভূষায় ওই পথ দিয়েই যাচ্ছিলেন। ঘটনাচক্রে তার ও জয়শ্রীর 4 চোখ এক হলো। দুজনেই দুজনের মন কেড়ে নিল। জয়শ্রী তক্ষুনি সখীকে বলল, যেভাবে পারো ওই যুবকের সঙ্গে যোগাযোগ করিয়ে দাও। সখী যুবকের কাছে গিয়ে তার মনের ইচ্ছে বুঝতে পেরে জানালো যে সোমদত্তের মেয়ে জয়শ্রী যুবকের সঙ্গে দেখা করতে চান। সন্ধ্যের পর যুবক যেন সখীর ঘরে আসে। এই বলে সে যুবককে নিজের ঘর দেখিয়ে দিল। যুবকও সম্মত হলো। ঠিক হলো, সন্ধ্যের পর সখীর ঘরে জয়শ্রী যুবকের সঙ্গে দেখা করবে। সখী জয়শ্রীর কাছে গিয়ে বিস্তারিত সব কিছু তাকে জানালো। জয়শ্রী অত্যন্ত খুশি হলো এবং সখীকে পুরস্কার দিয়ে অনেক প্রশংসা করে বলল, যদি তুমি তার সঙ্গে আমার মিলন করিয়ে দিতে পারো, আমায় চিরকালের মতো কিনে রাখবে। আমি কোনোদিন তোমার এই ঋণ শোধ করতে পারবো না। এখন যাও, তুমি নিজের ঘরে গিয়ে থাকো, সে এলেই আমায় খবর দেবে। এই বলে বান্ধবীকে বিদায় করে জয়শ্রী খুশি মনে মনোমতো সাজগোজ করতে বসল। সন্ধ্যার সময় এলে সেই যুবক সখীর ঘরে উপস্থিত হল। সখী অত্যন্ত সমাদরে তাকে বসতে দিয়ে জয়শ্রীর কাছে খবর পাঠালো। জয়শ্রী শুনে খুশির সাগরে মত্ত হয়ে বলল, সখী, কিছুক্ষণ অপেক্ষা করি। বাড়ির লোকজন ঘুমিয়ে পড়লেই তোমার সঙ্গে গিয়ে প্রাণনাথের হাতে আত্মসমর্পণ করে জন্ম সার্থক করব। এরপর পরিবারের সমস্ত লোকজন ঘুমিয়ে পড়লে জয়শ্রী সখীর সঙ্গে তার ঘরে প্রবেশ করল। তারপর কাম রস আস্বাদন করে যৌবনের কৃতার্থতা সম্পন্ন করে রাত শেষে নিজের ঘরে ফিরে এলো। এভাবেই প্রতিদিন সে যুবকের সঙ্গে সুখে সময় কাটাতে লাগলো। কিছুদিন পরে তার স্বামী শ্রীদত্ত বিদেশ থেকে ফিরে শ্বশুর বাড়িতে এলো। জয়শ্রী শ্রীদত্তের ফিরে আসায় মনে মনে ভাবতে লাগলো, এই আপদ আবার এতদিন পরে কোথা থেকে এসে উপস্থিত হলো। এখন কি করি? প্রাণনাথের কাছে যাওয়ায় তো বিঘ্ন ঘটল। কতদিন থাকবে, কত জ্বালাবে, তাও তো জানি না। এই চিন্তায় স্নান খাওয়া সব ভুলে বিষণ্ণ মনে সখীর সঙ্গে নানা রকম সলা পরামর্শ করতে লাগলো। রাত হলো। জয়শ্রীর মা জামাইকে খুবই আদরে ও যত্ন করে খাওয়া দাওয়া করিয়ে শোবার ঘরে গিয়ে বিশ্রাম করতে বললেন। নিজের মেয়েকে স্বামীর সেবার স্বার্থে যেতে আদেশ দিলেন। জয়শ্রী নিজের ইচ্ছের বিরুদ্ধে শোবার ঘরে ঢুকে পালঙ্কে উঠে মুখ ঘুরিয়ে শুয়ে রইল। শ্রীদত্ত মধুর ভাবে স্ত্রীকে ডাকলেন, প্রিয়তমা, জয়শ্রী, আমার ভালো লাগছে না। এই দেখো, তোমার জন্য গয়না এনেছি।
রেশমের শাড়ি এনেছি। এসব আমার চাই না। শ্রীদত্ত নিতান্তই নিরুপায় ভাবে চুপ করে গেল এবং এক সময় ঘুমিয়ে পড়ল। জয়শ্রী স্বামীকে ঘুমে কাঁদা অবস্থায় দেখে মনে মনে খুবই আহ্লাদিত হলো এবং স্বামীর দেওয়া শাড়ি ও গয়না পরে ঘোর অন্ধকারের রাতে একাকী নির্ভয়ে নিজের প্রিয়তমের কাছে চলল। সেই সময় এক চোর পথেই দাঁড়িয়েছিল। সে সারা গায়ে গয়না পরিহিতা নারীকে মাঝ রাতে একাকী যেতে দেখে ভাবতে লাগলো, এই যুবতী অসহায় হয়ে রাতে কোথাও যাচ্ছে। এই ভেবে চোর তার পিছন পিছন চলল। এদিকে সেই যুবক জয়শ্রীর সখীর ঘরে একা শুয়ে তার আসার অপেক্ষা করছিল। হঠাৎ এক কাল সাপ এসে তাকে দংশন করায় তার মৃত্যু হলো। যুবকের মৃতদেহ ঘরে পড়ে রইল। জয়শ্রী সেখানে এসে মৃত প্রিয়তমকে দেখে ভাবল, যুবক বোধহয় ঘুমিয়ে পড়ার ভান করছে। কি হলো? উঠছো না কেন? কথা বলছো না কেন? ও, বুঝেছি, আমার আসতে দেরি হয়েছে বলে তুমি অভিমান করেছো, তাই না? আচ্ছা, আমি ক্ষমা চাইছি তোমার কাছে। এই দেখো, হাত জোর করে ক্ষমা চাইছি। একবার চোখ খোলো লক্ষ্মীটি। মৃত যুবক উঠল না। সেই চোরটা কিছুটা দূর থেকে দাঁড়িয়ে হাসি মুখে এই কৌতুক দেখতে লাগলো। কাছের বট গাছবাসী এক পিশাচও এই মজা দেখছিল। সে খুবই রেগে গিয়ে ঠিক করলো, এমন ব্যভিচারিণীকে যথাযথ শাস্তি দেওয়া প্রয়োজন। এরপর সে ওই যুবকের মৃত শরীরে প্রকট হয়ে দাঁত দিয়ে জয়শ্রীর নাক ছিঁড়ে নিয়ে নিজের বসত গাছের দিকে চলে গেল। চোর এসব দেখে শুনে অত্যন্ত চমকে গেল। ওদিকে বেশ কিছুক্ষণ পর জয়শ্রীর জ্ঞান ফিরল। তখন সে তার প্রাণনাথকে মৃত বুঝে সখীর কাছে গিয়ে আগাগোড়া সমস্ত বিষয় বলল। সখী, আমি ভীষণ বিপদে পড়েছি, কি উপায় বলো? ঘরে গিয়ে কেমন করে বাবা মায়ের সামনে মুখ দেখাবো? তারা কারণ জিজ্ঞাসা করলে কি উত্তর দেব? বিশেষ করে আজ আবার আমার ওই স্বামীটাও ফিরে এসেছে, সেই বা দেখে শুনে কি মনে করবে বলো তো? সখী, সখী, তুমি আমায় বিষ এনে দাও, খেয়ে মরি, তাহলেই সকল আপদ ঘুচে যায়। সখী সব শুনে হতভম্ব হয়ে চুপ করে থাকে। কিছুক্ষণ পর জয়শ্রীর মাথায় এক উপায় আসে। সখী, আর চিন্তা নেই, উত্তম উপায় ভেবেছি। শুনে দেখো তো যুক্তিসঙ্গত হয় কিনা। আমি এই অবস্থায় ঘরে গিয়ে শোবার ঘরে ঢুকে চিৎকার করে কাঁদতে শুরু করি। সখী সব শুনে জানায়, জয়শ্রী যা উপায় বের করেছে তা অত্যন্ত উত্তম। জয়শ্রী দ্রুত ঘরে ফিরে গিয়ে শোবার ঘরে ঢুকেই উচ্চ স্বরে কাঁদতে লাগলো। বাবা গো, মেরে ফেললো গো, এ তো স্বামী নয়, এ রাক্ষস। ঘরের সবাই কান্নার আওয়াজ শুনে ব্যাকুল হয়ে জয়শ্রীর শোবার ঘরে ঢুকে দেখলো তার নাক নেই। সমস্ত গা কাপড় রক্তে ভিজে গেছে।
আর সে নিজে মাটিতে পড়ে কাঁদছে। এরপর তারা ব্যাকুল হয়ে কি হয়েছে জানতে চাইলে জয়শ্রী নিজের স্বামী শ্রীদত্তের দিকে আঙুল দেখিয়ে বলল, ওই দুশ্চরিত্র আমার এই দুর্দশা করেছে। এই নাকি আমার স্বামী? ছি 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 ছি। এই কথা শুনে পুরো পরিবার একসঙ্গে শ্রীদত্তকে নানাভাবে তিরস্কার করতে লাগলো। লজ্জা করে না তোমার? সবাই তোমাকে এত যত্ন করে, খাতির করে, সেবা করে, আর তুমি কি না তাই তো এসব করছো? সরল শ্রীদত্ত কিছুই বুঝতে পারল না। এমন ভয়ঙ্কর কাণ্ড দেখে ও নানান কটু কথা শুনে অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো, এসব কি হচ্ছে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি সবকিছু না জেনে শ্বশুরবাড়ি এসে যার পর নাই অবিবেচকের মতো কাজ করেছি। জয়শ্রীকে তখন কত ভালোবাসার কথা বললাম, আমার উপর বিরক্ত হলো। আর এখন অনায়াসে গলা চড়িয়ে মিথ্যে অপবাদ দিচ্ছে। এই জন্যই অভিজ্ঞরা বলেন, মানুষ দূরে থাক, দেবতারাও নারীর চরিত্র ও পুরুষের ভাগ্যের কথা বুঝতে পারেন না। জানি না শেষে কি বিপদ ঘটবে। পরদিন সকাল হওয়া মাত্র জয়শ্রীর বাবা রাজার কাছে খবর দিয়ে জামাইকে বিচারালয়ে নিয়ে গেল। বিচারক বাদী ও প্রতিবাদী দুই পক্ষকে পরস্পরের সামনে রেখে প্রথমে জয়শ্রীকে জিজ্ঞাসা করলেন, তোমার এই দুর্দশা কে করেছে বলো? আমি সেই পাপীকে যথাযথ শাস্তি দিচ্ছি। জয়শ্রী নিজের স্বামীর দিকে তাকিয়ে বলল, ইনি আমার স্বামী, ইনি আমার এই দুর্দশা করেছেন। বিচারক এরপর শ্রীদত্তকে জিজ্ঞেস করলেন, তুমি এমন দুষ্কর্ম কেন করলে? ধর্মাবতার, আমি এই বিষয়ে ভালো মন্দ কিছুই জানি না। আমি নিজেই কিছু বুঝতে পারছি না। আপনার বিচারে যা ভালো মনে হয় তাই ব্যবস্থা করুন। এই বলে সে হাত জোড় করে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে রইল। বিচারক বাদী ও প্রতিবাদীর কথা শুনে সমস্ত বিষয় আগা গোড়া পর্যালোচনা করে জল্লাদদের ডেকে শ্রীদত্তকে শুলে চড়ানোর আদেশ দিলেন। ওকে শুলে চড়ানো হোক। সেই চোরটি কিছুটা দূর থেকে আগা গোড়া সমস্তটা সতর্কভাবে দেখছিল। সে অকারণে এক ব্যক্তির প্রাণনাশ হওয়ার উপক্রম দেখে বিচারকের সামনে দাঁড়িয়ে বলল, মহাশয়, সমস্ত খোঁজ খবর না নিয়ে বিনা অপরাধে আপনি এই ব্যক্তির প্রাণদণ্ড দিচ্ছেন। আপনি ধর্মাবতার, যথাযথ বিচার করুন। ব্যভিচারিণীর কথায় বিশ্বাস করবেন না। বিচারক চমকে উঠলেন এবং চোরের কথা শুনে বারবার জিজ্ঞাসা করে ও খোঁজ নিয়ে সমস্ত বিষয় আগাগোড়া জানলেন। তার আদেশ অনুসারে জয়শ্রীর কাটা নাক উদ্ধার হলো তার অবৈধ প্রেমিকের কবর দেওয়া মৃতদেহের মুখের মধ্যে থেকে। বিচারক অত্যন্ত বিস্মিত হয়ে চোরকে সত্যবাদী, শ্রীদত্তকে নিরপরাধ ঘোষণা করে যথোচিত পুরস্কার প্রদান করে দুজনকেই বিদায় জানালেন এবং জয়শ্রীর মাথা কামিয়ে তাতে ঘোল ঢেলে তারপর তাকে গাধার পিঠে চড়িয়ে নগরে ঘুরিয়ে দেশ থেকে বহিষ্কার করলেন। এভাবেই গল্পের শেষ করে চূড়ামণি বলল, নারী এরকমই প্রশংসনীয় গুণে পরিপূর্ণ হয়ে থাকে। গল্প শেষ করে বেতাল জিজ্ঞেস করল, মহারাজ বিক্রমাদিত্য, জয়শ্রী ও নয়নানন্দ এই দুজনের মধ্যে কোনজন বেশি দুরাচারী?
আমার মতে 2 সমান। এই শুনে বেতাল বলল, মহারাজ বিক্রমাদিত্য, আপনি একেবারে সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু আমার শর্ত, আপনার মনে আছে তো? আপনি সঠিক উত্তর দিয়েছেন, তাই আবার আমার ফিরে যাওয়ার পালা। আমি চলি মহারাজ। মহারাজ বিক্রমাদিত্য! এখনকার মতো গপ্প মিলে ঠেকের সময় শেষ। পরের সপ্তাহে আরো একটা নতুন গপ্প নিয়ে আসবো আমি। Till then, like, share and subscribe to my channel and don't forget to click on the bell icon for notifications. নিজে তো শুনছেনই, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রত্যেক শনিবার রাত 9টায় আমি মীর নিয়ে আসি গপ্প মিলে ঠেক, আপনার গপ্পের প্লেলিস্ট।